গুড ইভিনিং বন্ধুরা, আজ হলো 7 আগস্ট শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো নিখুঁত তথ্য ইসরোর, বন্যার আগাম সতর্কতা জারিতে কেন ব্যর্থতা, প্রশ্ন গৌরব গগৈ। লোকসভায় কেন্দ্রীয় সরকারের দাখিল করা তথ্য তুলে আক্রমণ। ভয়াবহ বন্যার কবলে পড়া উজান আসামের জেলাগুলোতে বিপর্যয়ের পূর্বে আগাম সতর্কতা জারি করতে জেলা প্রশাসন ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বিভাগ কেন চরম ব্যর্থ হলো, এই প্রশ্ন তুলেছেন সাংসদ গৌরব গগৈ। লোকসভার কেন্দ্রীয় সরকারের পেশ করা তথ্য তুলে ধরে তিনি দাবি করেন, বন্যার আগাম সতর্কতা নিয়ে ইসরোর কাছ থেকে নিখুঁত এবং দ্রুত তথ্য পাওয়া সত্ত্বেও উজান আসামের 3 জেলায় সাধারণ মানুষকে কেন আগে থেকে সতর্ক করা হলো না, এর জবাব দিতে হবে সরকারকে। বন্যার আগাম সতর্কতা জারি করা নিয়ে লোকসভায় গৌরবের এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং জানান, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ব্রহ্মপুত্র উপত্যকার জন্য নিয়ার রিয়েল টাইম বা প্রায় তাৎক্ষণিক বন্যা পর্যবেক্ষণ পরিষেবা প্রদান করছে। স্যাটেলাইট বা উপগ্রহ থেকে সংগৃহীত তথ্যের মাত্র 5-6 ঘন্টার মধ্যে এই সতর্কতামূলক সূক্ষ্ম মানচিত্র ও ডেটা আসাম রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হয়। কেন্দ্রীয় মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী ইসরো অত্যন্ত নিখুঁত এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন উপগ্রহের সাহায্যে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করে। এর জন্য EOS-04 অর্থাৎ রিসাত 1A, মাইক্রোওয়েভ স্যাটেলাইট রিসোর্সেট 22A, ক্যাটোসেট 2E এবং 0.28 মিটার পর্যন্ত সূক্ষ্ম ক্ষমতা সম্পন্ন কাটোসেট 3 উপগ্রহ ব্যবহার করা হয়। এই সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে ইসরো 2025 সালের বর্ষার মরশুমে 45টি এবং 2026 সালের বর্ষায় গত 28 জুলাই অবধি 33টি পুঙ্খানুপুঙ্খ বন্যার পূর্বাভাস সংক্রান্ত মানচিত্র আসাম রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষকে পাঠিয়েছে। শুধু তাই নয়, এসব তথ্য জেলা ও মহকুমা পর্যায়ে দেখার জন্য NDEM এবং ভুবন পোর্টালে দেওয়া হয়েছে। পাশাপাশি সেন্সর স্পেসিফিক প্রসেসিং অ্যালগরিদমের মাধ্যমে জেলাভিত্তিক বন্যা রিপোর্ট তৈরির ব্যবস্থাও করা হয়েছে। তাই ইসরোর কাছ থেকে এমন নিখুঁত এবং দ্রুত তথ্য পাওয়া সত্ত্বেও উজান আসামের 3 জেলায় সাধারণ মানুষকে কেন আগে থেকে সতর্ক করা হলো না, তা নিয়ে সামাজিক মাধ্যমে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন সাংসদ গৌরব গগৈ। তিনি বলেন, গত 19 জুলাই পুরো শিবসাগর জেলা যখন প্লাবিত হয় তখন জেলায় দায়িত্বপ্রাপ্ত কমিশনার স্বীকার করেছিলেন যে জেলা প্রশাসন প্রস্তুতি বা উদ্ধার অভিযান চালানোর জন্য মাত্র 3 ঘন্টার সময় পেয়েছিল এবং সরকারের পক্ষ থেকে আগাম কোনো সতর্কবার্তা মেলেনি। যদি ইসরোর কাছ থেকে 5-6 ঘন্টার মধ্যে রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ সমস্ত উপগ্রহ চিত্র ও মানচিত্র পেয়ে থাকে, তবে সেই তথ্য সময় মতো জেলা প্রশাসন বা স্থানীয় বাসিন্দাদের জানানো হলো না কেন, প্রশ্ন তুলেন গৌরব গগৈ। তার অভিযোগ, কেন্দ্রীয় সরকারের তথ্য এবং জেলা প্রশাসনের বক্তব্যের এই পরস্পর বিরোধিতা প্রমাণ করে যে ইসরোর মতো সংস্থার অত্যাধুনিক বৈজ্ঞানিক সতর্কতার সুবিধা নিতে রাজ্য সরকার ও বিপর্যয় মোকাবিলা বিভাগ সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। পরবর্তী খবর, অনশন ভাঙ্গার 5 মিনিটের মধ্যেই প্রতিশ্রুতি ভঙ্গ, বিস্ফোরক অভিযোগ সোনম ওয়াংচুকের। অনশন প্রত্যাহারের সময় দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেনি কেন্দ্র, এমনই গুরুতর অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হলেন পরিবেশ কর্মী ও শিক্ষা সংস্কার আন্দোলনের মুখ সোনম ওয়াংচুক। তার দাবি, অনশন ভাঙ্গানোর সময় তোলা ছবি প্রকাশ না করার বিষয়ে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা কয়েক মিনিটের মধ্যেই ভেঙে দেওয়া হয়। এই ঘটনার পর দেশের রাজনৈতিক নেতৃত্বের প্রতি তার আস্থা মারাত্মকভাবে নষ্ট হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এক সাক্ষাৎকারে ওয়াংচুক বলেন, আন্দোলনের শেষ পর্যায়ে কেন্দ্র সরকারের সঙ্গে যে সমঝোতা হয়েছিল বাস্তবে তা মানা হয়নি। তার কথায়, এই অভিজ্ঞতার পর শুধু একটি রাজনৈতিক দল নয়, প্রায় সব রাজনৈতিক দলের প্রতি তার বিশ্বাসে চিড় ধরেছে। শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে দীর্ঘ 26 দিন অনশনে ছিলেন সোনম ওয়াংচুক। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে গুরগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং তাকে স্যুপ খাইয়ে অনশন ভাঙ্গান। ওয়াংচুকের দাবি, অনশন প্রত্যাহারের আগে তিনি স্পষ্ট করে জানিয়েছিলেন, শুধুমাত্র কেন্দ্রীয় মন্ত্রীদের উপস্থিতিতে অনশন ভাঙ্গানোর ছবি প্রকাশ করা উচিত হবে না। তার ইচ্ছা ছিল বিরোধী দলের প্রতিনিধি এবং ছাত্র সংগঠনের সদস্যদের উপস্থিতিতে একটি যৌথ বার্তা প্রকাশের পরে সেই ছবি সংবাদ মাধ্যমে দেওয়া হবে। কেন্দ্রের প্রতিনিধিরা এই প্রস্তাবে সম্মতি জানিয়েছিলেন বলেও দাবি করেন তিনি।
তার অভিযোগ, বৈঠকে উপস্থিত গোয়েন্দা সংস্থার আধিকারিকরাও সেই আলোচনার সাক্ষী ছিলেন। কিন্তু অনশন ভাঙ্গার মাত্র 5 মিনিটের মধ্যেই বিভিন্ন সংবাদ মাধ্যমে সেই ছবি সম্প্রচার শুরু হয়ে যায়। ওয়াংচুকের কথায় এই ঘটনাই তাকে সবচেয়ে বেশি হতাশ করেছে, কারণ তার বিশ্বাস ছিল দেওয়া কথা অন্তত রক্ষা করা হবে। কেন্দ্রের সঙ্গে তার কোনো গোপন সমঝোতা হয়েছিল কিনা সেই জল্পনা উড়িয়ে দিয়েছেন সোনম ওয়াংচুক। তার বক্তব্য, সমঝোতার ইচ্ছা থাকলে দীর্ঘদিন অনশন চালিয়ে যাওয়ার কোনো প্রয়োজনই ছিল না। তিনি দাবি করেন, ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, আন্দোলনের দাবিকে সামনে রেখেই তিনি নিজের অবস্থানে অটল ছিলেন। একই সঙ্গে ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানালেও তিনি স্পষ্ট করে দিয়েছেন, কোনো আন্দোলনের স্থায়ী মুখ বা প্রতীক হতে চান না। তার আহ্বান, দেশের প্রতিটি ছাত্রছাত্রী নিজেদের লড়াইয়ের নেতৃত্ব নিজেরাই গ্রহণ করুক এবং নিজের জীবনের নায়ক হয়ে উঠুক। সোনম ওয়াংচুক বলেন, আন্দোলনের আসল শক্তি কোনো ব্যক্তি নয়, বরং তার উদ্দেশ্য। তাই আন্দোলনের বার্তাকে গুরুত্ব দিতে হবে, কোনো ব্যক্তিকে নয়। তার কথায় প্রত্যেক তরুণ তরুণীর মধ্যেই পরিবর্তন আনার ক্ষমতা রয়েছে। পরবর্তী খবর, চণ্ডীগড়ের একটি স্থানীয় আদালত বলিউড অভিনেতা সলমান খান, তার বোন আলবিরা খান, স্টাইল ক্যাশ জুয়েলারি প্রাইভেট লিমিটেড, প্রসাদ বিন্দু যাদব, সন্তোষ শ্রীবাস্তব এবং বিং হিউম্যান ফাউন্ডেশনের নামে নোটিশ জারি করেছে। মানি মাজরার ব্যবসায়ী অরুণ গুপ্তের দায়ের করা একটি বেসরকারি ফৌজদারি অভিযোগের ভিত্তিতে এই নোটিশ দেওয়া হয়েছে। আদালত বিএনএসএস-এর 223 ধারা অনুযায়ী বিচার শুরুর আগের পর্যায়ে এই নোটিশ জারি করেছে। আদালতের নির্দেশে বলা হয়েছে, আদালত অভিযুক্তদের আরসিএডির মাধ্যমে 5 অক্টোবর পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করে নোটিশ জারি করা উপযুক্ত বলে মনে করছে। অ্যাডভোকেট রাজিন্দর সিং রাজপুতের মাধ্যমে অরুণ গুপ্ত আইপিসির 405, 409, 415, 417, 420 এবং 120 ধারার মামলা করেছেন। অভিযোগে বলা হয়েছে, অরুণ গুপ্ত মানি মাজরায় বিং হিউম্যান জুয়েলারির একটি শোরুম খুলেছিলেন। বিং হিউম্যানের সঙ্গে অংশীদারিত্বে থাকা মুম্বাইয়ের স্টাইল ক্যাশ প্রাইভেট লিমিটেড, তাদের সঙ্গে চুক্তি অনুযায়ী তাদের সহায়তায় গয়না শোরুমের প্রদর্শনী করার কথা ছিল। গুপ্তের অভিযোগ, বিং হিউম্যান সলমন খানের দ্বারা প্রতিষ্ঠিত একটি ট্রাস্ট। তাকে বলা হয়েছিল সলমন খান বিগ বস রিয়েলিটি শোতে শোরুমটি প্রমোট করবেন এবং তিনি নিজে উদ্বোধন করতে আসবেন। এই আশ্বাসের উপর ভিত্তি করে অরুণ গুপ্ত শোরুম সাজিয়ে তুলতে 50 লক্ষ টাকা এবং জিনিসপত্র কেনার জন্য আরও 1 কোটি টাকা খরচ করেন। কিন্তু 2018 সালের নভেম্বরে উদ্বোধনে সলমন খানের বদলে তার ভগ্নিপতি আয়ুষ শর্মা আসেন। স্টক সংগ্রহ করার অফিসটি 2020 সালের ফেব্রুয়ারি থেকে বন্ধ রয়েছে। মামলাকারীর দাবি, এর ফলে তার বড় আর্থিক ক্ষতি হয়েছে। তিনি অভিযোগ করেন, অভিনেতা এবং স্টাইল কোশেন্টের সিইও সহ অন্যান্য আধিকারিকরা তার সঙ্গে প্রতারণা করেছেন। পুলিশের কাছে অভিযোগ করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেও তিনি জানান। মামলার পরবর্তী শুনানি 5 অক্টোবর ধার্য করা হয়েছে। পরবর্তী খবর, দলাই বিধানসভা এলাকার পূর্ব দলাইয়ের স্মিথনগরে বৃহস্পতিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্থানীয় বাসিন্দা সারদা দাসের বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। তবে পরিবারের সদস্যরা সময় মতো ঘর থেকে বেরিয়ে আসতে সক্ষম হওয়ায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। জানা গেছে, আগুন লাগার পর মুহূর্তের মধ্যেই তা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে পরিবারের সদস্যরা দ্রুত বাইরে বেরিয়ে এলেও ঘরের আসবাবপত্র, পোশাক, নিত্য প্রয়োজনীয় সামগ্রী সহ প্রায় সব কিছুই আগুনে ভস্মীভূত হয়ে যায়। স্থানীয় বাসিন্দারা প্রথমে নিজেদের উদ্যোগে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান, কিন্তু আগুনের তীব্রতা বেশি হয় তা সম্ভব হয়নি। পরে খবর পেয়ে দোলাই অগ্নি নির্বাপক বাহিনীর একটি দল এবং পালংঘাট পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নেভানোর কাজে অংশ নেয়। দীর্ঘ সময়ের প্রচেষ্টার পর দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে সারদা দাসের বাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক বলে জানা গেছে। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। বৈদ্যুতিক শর্ট সার্কিট নাকি অন্য কোনো কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা তদন্ত করে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশও ঘটনার তদন্ত শুরু করেছে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি দ্রুত সরকারি আর্থিক সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পরবর্তী খবর, ড্রেন বন্ধ থাকায় জমাজুলি নাজেহাল কুরকুরি, বিপাকে সাধারণ মানুষ। কালাইন ব্লকের অধীন কুরকুরি গ্রাম পঞ্চায়েতের কুরকুরি প্রথম খণ্ড এলাকায় দীর্ঘদিন ধরে ড্রেন বন্ধ থাকায় তীব্র জমাজল সৃষ্টি হয়েছে।
ফলে বর্ষাকালে রাস্তায় হাঁটু থেকে কোথাও কোথাও কোমর সমান জল জমে থাকছে। টানা বৃষ্টিতে বহু বাড়িগুলো জলমগ্ন হয়ে পড়েছে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন পড়ুয়া, বয়স্ক ও শয্যাশায়ী রোগীরা। স্থানীয়দের অভিযোগ, এলাকার পূর্ত সড়কের সঙ্গে সংযোগকারী একমাত্র গ্রামীণ সড়কের পাশ দিয়ে থাকা স্থায়ী ড্রেন দিয়ে এতদিন জমা জল নিষ্কাশন হতো, কিন্তু অজ্ঞাত কারণে গত 4-5 দিন ধরে ড্রেনটি বন্ধ হয়ে থাকায় বর্ষা এলেই চরম ভোগান্তির শিকার হচ্ছেন বহু পরিবার। গণ অভিযোগের ভিত্তিতে কুরকুরি গ্রাম পঞ্চায়েতের সভাপতি, আঞ্চলিক পঞ্চায়েতের প্রতিনিধি সহ সংশ্লিষ্ট সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে তদন্ত করেন। তদন্তে স্থানীয় বাসিন্দারা জলাবদ্ধতার বাস্তব চিত্র তুলে ধরেন। অভিযোগের সত্যতা মিললেও সমস্যার স্থায়ী সমাধান এখনও সম্ভব হয়নি বলে জানা গেছে। এলাকাবাসী, ব্লক প্রশাসন, কাটিগড়ার বিধায়ক এবং সংশ্লিষ্ট জেলা বিভাগের কর্মকর্তাদের দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। তাদের দাবি, সরেজমিনে তদন্ত করে দ্রুত ড্রেন সংস্কার ও জল নিষ্কাশনের ব্যবস্থা করা হোক। ভুক্তভোগীদের হুঁশিয়ারি, প্রশাসনের তরফে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে তারা আইনের দ্বারস্থ হবেন। পরবর্তী খবর, মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ীর বৃদ্ধাশ্রমে মৃত্যু। আমাদের খাওয়া দাওয়া আছে আর কতক্ষণ? ভিডিও কলে তাড়াহুড়ো কন্যা সন্তানদের। 3 কন্যা সন্তানকে মানুষের মতো মানুষ করতে নিজের সারা জীবনের উপার্জিত অর্থ ও আবেগ উজাড় করে দিয়েছিলেন তিনি। অথচ জীবনের শেষ যাত্রায় সেই বাবা পেলেন না সন্তানদের একটু স্পর্শ। অসীম শূন্যতায় ভরা চোখ দুটো একবার মেয়েদের দেখার অপেক্ষায় চিরতরে বুঝে গেল। এমনকি মৃত্যুর পরও বাবার শেষকৃত্যে সশরীরে উপস্থিত হওয়ার প্রয়োজন বোধ করলেন না কেউ। উল্টে ভিন রাজ্য থেকে ভিডিও কলে বাবার জ্বলন্ত চিতা দেখতে দেখতে এক মেয়ের বিরক্তিকর প্রশ্ন, আর কতক্ষণ লাগবে? আমাদের খাওয়া দাওয়া আর স্নান করতে হবে। চাঞ্চল্যকর ও মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হরিয়ানার সোনিপতে। মৃত বৃদ্ধের নাম শিবচরণ রামরতন গুপ্ত। একসময় মুম্বাইয়ের অত্যন্ত সফল বস্ত্র ব্যবসায়ী ছিলেন। বিপুল ধন সম্পত্তি থাকা সত্ত্বেও শেষ বয়সে একটু একটু করে যত্নের আশায় স্ত্রী মীনা গুপ্তকে নিয়ে 2 বছর আগে সোনিপতের একটি বৃদ্ধাশ্রমে আশ্রয় নেন। কিছুদিন পর স্ত্রী মারা গেলে তিনি পুরোপুরি নিঃসঙ্গ হয়ে পড়েন। বৃদ্ধাশ্রমের প্রশাসক আনন্দ কুমার জানান, গত মাস খানেক ধরে মারাত্মক অসুস্থ ছিলেন শিবচরণবাবু। মৃত্যুর পূর্বে বারবার মেয়েদের অন্তত একবার চোখে দেখার আকুতি জানান তিনি। বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষের তরফে গত 20 দিন ধরে ক্রমাগত যোগাযোগ করা হলেও 3 মেয়ের কেউ অসুস্থ বাবাকে দেখতে আসেননি। অবশেষে মঙ্গলবার ভোর 3:30 নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর খবর পাওয়ার পরেও মেয়েরা জানান, সোনিপতে আসা তাদের পক্ষে সম্ভব নয়। এমনকি এক মেয়ে অনলাইনের মাধ্যমে শেষকৃত্যের জন্য মাত্র 5,100 টাকা পাঠিয়ে দায় সারেন। অগত্যা বৃদ্ধাশ্রমের কর্মী ও স্থানীয় বাসিন্দারাই শিবচরণবাবুর দাহকার্য সম্পন্ন করেন। জানা গেছে, মৃত বৃদ্ধের 3 মেয়ে বর্তমানে স্ব ক্ষেত্রে অত্যন্ত সফল ও প্রতিষ্ঠিত। 2 মেয়ে শিক্ষকতা করেন, একজন থাকেন নেপালে, একজন উত্তরপ্রদেশের আজমগড়ে এবং অপরজন মুম্বাইয়ে। বাবার চিতা যখন জ্বলছিল তখন তারা ভিডিও কলে সেই দৃশ্য দেখছিলেন। তখনই জনৈক কন্যা তাড়াহুড়ো করে কতক্ষণে কাজ শেষ হবে তা জানতে চান, যা উপস্থিত সকলের হৃদয় ভেঙে দেয়। সোশ্যাল মিডিয়া এই ঘটনার ভিডিও এবং খবর ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড় উঠেছে। আধুনিক সমাজ ও পারিবারিক মূল্যবোধের চরম অবক্ষয় দেখে চোখ বিচ্ছে নেট পড়ার। সারা জীবন সন্তানদের জন্য সব ত্যাগ করে শেষ বয়সে এমন করুণ পরিণতি যে কোনো বিবেকবান মানুষকে নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।